হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সেটা হচ্ছে যে রমজান মাসে ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন বা কন্ট্রোলে রাখবেন। দেখুন, সামনেই শুরু হচ্ছে রমজান মাস। মোহামেডান যারা আছেন তাদের এই এক মাস কিছু স্পেশাল নিয়মে উপোস করতে হয় এবং খাওয়া দাওয়ার কিছু চেঞ্জ আসে। মানে খাওয়া দাওয়ার চেঞ্জ বলতে খাওয়া দাওয়ার সময়ে চেঞ্জ আসে। ইউজুয়ালি যেটা হয় যে দিনের বেলায় খাওয়া দাওয়া হয় না, খাওয়া দাওয়াটা পুরোটাই রাতের বেলা ভোরের দিকে হয়। তো এই সময় একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় যে ডাক্তারবাবু, আমার তো সুগার আছে এবং আমি রোজা রাখবো, তা এই সময় আমাকে একটু ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিন, আমার চেক আপটা ভালো করে করে দিন। আমি তো দিনের বেলা ওষুধটা খেতে পারবো না, আমাকে যে কটা ওষুধ দিয়েছেন, একটা সকালে, একটা দুপুরে, একটা রাতে, এরকম তো কিভাবে কি করব একটু বুঝিয়ে দিন। দিনের বেলায় কিন্তু আমাদের কিছু খাওয়া যায় না। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, দেখুন, যারা রোজা রাখছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে এই সময় একটু ডাক্তারি শিখে ফেলতে হবে এবং সেটা আমি আজকে শেখানোর চেষ্টা করব। খুব বেশি না, একদম খুবই সামান্য। আমার কথাগুলো ভালো করে শুনবেন। ধরুন আপনি রোজা রাখছেন, তো আপনাকে ওই সকাল থেকে সন্ধে পর্যন্ত কিছু খাওয়া যাবে না। তো ইউজুয়ালি যেটা হয়, আপনার ডাক্তার আপনাকে দেখবেন যে সুগারের যে ওষুধগুলো দিয়েছে, ডায়াবেটিসে যে সুগার কন্ট্রোলের যে ওষুধ বা মেডিসিন যেগুলো আপনাকে দিয়েছে, কোনোটা হয়তো দিনে 2 বার, কোনোটা হয়তো দিনে 1 বার। তো বলবো, যে ওষুধটা সকালে ডাক্তারবাবু আপনাকে খাবার আগে খেতে দিয়েছে, আপনি তো ভোরবেলা খাচ্ছেন, সেটা আপনি ভোরবেলা খাবার আগে খান। যেটা ডাক্তারবাবু রাতে খাওয়ার পরে বা আগে দিয়েছে, সেটা নিয়ে আপনার সমস্যা নেই। তার কারণ হচ্ছে সন্ধ্যের পরে আপনি খেতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এবার সমস্যা হয়ে যায় যে যদি মাঝখানে দুপুরে কোনো ওষুধ থাকে, তাহলে সমস্যাটা হয়। সেক্ষেত্রে কি করব ডাক্তারবাবু? এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে যদি আপনার ইনসুলিন চলে, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? আচ্ছা, অনেকের মধ্যে আবার এরকম একটা ব্যাপার আছে যে ইনসুলিন চলছে মানে ছুঁচ ফোটানো হচ্ছে, এতে রোজা ভেঙে যাওয়ার চান্স আছে। মাঝে কখনো রক্ত পরীক্ষা করালে রোজা ভেঙে যাওয়ার চান্স আছে। তো আমি আমার অনেক মোহামেডান বন্ধুর সাথে আলোচনা করে ব্যাপারটা পরিষ্কার জেনেছি যে যখন আপনি রোজা করছেন তখন কিন্তু আপনি ইনসুলিন নিতে পারবেন এবং প্রয়োজনে রক্ত পরীক্ষাও করাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমার যতদূর জ্ঞান, সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙে না। এবার অনেকেরই আপনাদের ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বা পার্সন টু পার্সন অপিনিয়ন ভ্যারি করতে পারে। তো সেক্ষেত্রে আমি কোনো কমেন্ট করব না, তার কারণ এটা আপনার পার্সোনাল ব্যাপার, পুরোটাই ধর্মীয় ব্যাপার। আমার এখানে কমেন্ট করা সাজে না। তো আমি বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক ইনফরমেশনই দিচ্ছি। মোহামেডান বন্ধুদের সাথে আলোচনা করেই এই ইনফরমেশনটা দিচ্ছি যে ইনসুলিন নেওয়া যায় এবং প্রয়োজনে রক্ত পরীক্ষাও করানো যায়। সিবিজি মানে আঙুল ফুটিয়ে টেস্ট করালেও ক্ষতি নেই। ইভেন আপনার এখান থেকে সিরিঞ্জে রক্ত নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করালেও কিন্তু আপনার রোজা ভাঙে না। এটা আমি জেনেছি। কারোর যদি মনে হয় না এটা ভুল, আমি সেখানে কোনো রকম কমেন্ট করব না। আপনি আপনার ধারণা নিয়ে চলুন। আচ্ছা, তো যাই হোক, সমস্যা হচ্ছে 2 জায়গাতে আসে। যেটা বললাম যে দুপুরে একটা ওষুধ আপনাকে হয়তো খেতে হতো এতদিন ধরে, অথবা আপনার ইনসুলিন চলছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে রোজা শুরু হওয়ার আগে আপনি আপনার যে ডাক্তারবাবুর আন্ডারে চিকিৎসাধীন রয়েছেন, সেই ডাক্তারবাবুর সাথে একবার চেক আপ করিয়ে নিন এবং আপনার জন্য একটা পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিন যে এই সময় আপনি এরকমভাবে আপনার খাওয়া দাওয়ার অভ্যেস চেঞ্জ হচ্ছে এবং আপনি কিভাবে জিনিসটাকে ডিল করবেন। এটা আপনাকে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন উনি সব থেকে ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবে। তাহলে আবার বলছি যে সবার প্রথমে যেটা করবেন, রোজা যদি মনে হয় যে আপনি রাখবেন, তাহলে সবার প্রথমে রোজা শুরু হওয়ার আগের সপ্তাহে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন। সেখানে আপনার নেক্সট যে পুরো মাসটা আপনার খাওয়া দাওয়ার অভ্যেস কেমন হবে। ভোরবেলা অনেকেই আমরা বেশি খেতে পারি না, তো
সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ওষুধের পাওয়ার কমা বাড়া এই ব্যাপারটা হতে পারে, ওষুধ চেঞ্জও হতে পারে। তো ডাক্তারবাবুকে সেভাবে ভালো করে খুলে বলুন। এই যেমন সেদিনই 2 দিন আগে একটা পেশেন্ট দেখলাম, আমাকে একদম এসে ক্লিয়ারলি বললো, ডাক্তারবাবু আমি সকালে কিন্তু রোজা রাখি, সকালের দিকে আমি ওই 2টিখানি মুড়ি আর চা খাই, এর বেশি আমি খেতে পারি না, অত সকালে খাওয়া যায় না, ঠিক আছে, সন্ধে এবং রাতের দিকে আমরা খাই। আচ্ছা, তো সেইভাবে আমাকে আমার ট্রিটমেন্ট প্ল্যানটি সাজিয়ে দিন। তো যেহেতু সে কম খাচ্ছে, এক্ষেত্রে তার ব্লাড রিপোর্টস, তার বডি ওয়েট, তার ডেইলি হ্যাবিট, তার ফুড হ্যাবিট, এই সব কিছু জেনে আমাকে কিন্তু তার জন্য আলাদা রকমভাবে একটা ট্রিটমেন্ট প্ল্যান সেট করতে হয়েছে, এবং সেটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি, এক্সপ্লেন করেছি, অনলি ফর দ্য মান্থ অফ রোজা, ঠিক আছে। আচ্ছা, রোজার পরে আবার এই ট্রিটমেন্ট প্ল্যান তার ব্লাড রিপোর্ট, তার বডি ওয়েট, তার ক্লিনিক্যাল কন্ডিশন, এই সবের উপর বেস করে কিন্তু চেঞ্জ হবে। ওকে, এটা কিন্তু এটাই যে চলবে এরকম নয় কিন্তু, ঠিক আছে। অনেকে আছে যে এই একটা না, এই সময়টা কি একটু মানে তাদেরকে একটু ছাড় দেওয়া হয় আর কি ট্রিটমেন্টে, তাদের যাতে ক্ষতি না হয় সেইভাবে একটু হালকা দেওয়া হয়, তো ওই সময় ওরা ভাবে যে এটাই চালাবো, ওরকম কিন্তু নয়। আবার রোজা শেষ হবে, আপনি ডাক্তারবাবুর কাছে এসে দেখা করে আবার আপনার ট্রিটমেন্ট প্ল্যানটি সাজিয়ে নেবেন। আচ্ছা, এটা গেল একটা জেনারেল ইনস্ট্রাকশন। এবারে বলবো যে এই যে আপনি রোজা যখন করছেন, তো এই সময় কি কি প্রবলেম আপনার আসতে পারে। সুগার আপনার ফল করে যেতে পারে, সুগার বেড়ে যেতে পারে। সুগার ফল করে যাওয়াটা কিন্তু এমার্জেন্সি। সুগার বেড়ে গেলে ইউজুয়ালি কিন্তু খুব একটা এমার্জেন্সি সিচুয়েশন ইমিডিয়েটলি হয় না, তবে হ্যাঁ হতে পারে ডায়াবেটিক কিটোসিডোসিস বা HHS নামে দুটো কমপ্লিকেশনস আছে, সেটা কিন্তু হতে পারে। যদি কখনো দেখেন যে আপনার বমি হচ্ছে, শ্বাস প্রশ্বাস ঘন ঘন হচ্ছে, শরীর ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। যদি দেখেন যে আপনার বুকের ভেতরটা ধরপড় করছে, আনচান করছে, ঘাম হচ্ছে, চোখের সামনে কেমন একটা অন্ধকার অন্ধকার চলে আসছে মাঝে মধ্যে, এরকম সিচুয়েশন যদি কখনো ফিল করেন, তখন ভাবেন যে আপনার সুগারটি ফল করছে, সেক্ষেত্রে আপনাকে রোজা ভাঙতে হতে পারে এবং মিষ্টি জাতীয় কিছু খেয়ে নিতে হতে পারে, এবং অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আর কি হয় না, যেহেতু রোজা চলাকালীন খাদ্যাভ্যাসের চেঞ্জ হয়, সেক্ষেত্রে জল খাওয়াটা অনেকটা কমে যায়। সারাদিন আপনি খাচ্ছেন না, শুধু রাতের দিকে খাচ্ছেন, একসাথে আপনি কত খাবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আপনার ডিহাইড্রেশন হয়। সুগার বেড়ে গেলে এমনিতেই আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়, তার উপরে আপনি জল কম খাচ্ছেন এবং আপনার সুগার রয়েছে সেটাও বাড়ছে, সুতরাং বুঝতে পারছেন যে একটা অ্যাডিটিভ ইফেক্ট ডেভেলপ করছে, তো সেক্ষেত্রে আপনার ডিহাইড্রেশন হতে পারে। সুতরাং আপনাকে সাজেস্ট করব যে সন্ধে থেকে যখন আপনি খাওয়া দাওয়া শুরু করছেন, অবশ্যই জলটা বেশি করে খাবেন। আর যেটা বলার, আপনার ফুড হ্যাবিট যেটা রয়েছে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই সময় কিন্তু আপনি ওই বেশি চিনি বা বেশি মিষ্টি জাতীয় খাবার বা বেশি চর্বি জাতীয় খাবার এগুলো খেয়ে ফেলবেন না। ব্যালেন্সড ডায়েট খাবেন, যেটা একটু প্রোটিন রিচ হবে, ফাইবার রিচ হবে। ওকে, এই জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন এবং সহজপাচ্য খাবার খাবেন, নাহলে আবার দেখবেন পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এরকম আমরা অনেক দেখেছি যে রোজা চলাকালীন ওই সন্ধ্যাবেলায় প্রচুর খেয়ে ফেলেছে, হ্যাঁ, দিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, কিনা আমার গ্যাস হয়েছে, আমার পেটটা কেমন করছে, আমার বুকটা কেমন করছে, এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে প্রেজেন্ট করে তারা। এবং সাজেস্ট করব যে একসাথে অনেকটা খেয়ে ফেলবেন না, অল্প অল্প করে বারে বারে খান, যে সময়টা আপনাদের খাওয়ার সময় আর কি। রাতের বেলায় প্রচুর খেয়ে ফেললেন, এই জিনিসটা করবেন না, তাতে কিন্তু শরীর খারাপ হতে পারে। এবার হয়তো আপনার ডাক্তারবাবু আপনাকে বলেছিল কোনো এক সময়, আপনাকে মানে সবসময়ই বোঝায়, কিন্তু কোনো এক সময় আপনি হয়তো বেশি শুনে ফেলেছিলেন যে সুগারের ক্ষেত্রে ব্যায়ামটাই কিন্তু মেইন, ঠিক আছে। ওষুধ তো রয়েছে, তার সাথে কিন্তু ব্যায়ামটা করতে হবে। তো আপনাদের সাজেস্ট করব যে রোজা চলাকালীন খুব বেশি ব্যায়াম করবেন না, হালকা হাঁটলেই হবে। ওই সময় এমনি খাওয়া দাওয়া করছেন না, সারাদিন জল খাবার দাবার কিছুই পড়ছে না, আবার তার উপর যদি আপনি ব্যায়াম শুরু করে দেন কিন্তু সমস্যা হবে। আমি তো হাইপোগ্লাইসিমিয়ার যে সিমটমস যেগুলো বা এবং হাইপারগ্লাইসিমিয়া ডেভেলপ করলে কী কী সিমটমস আপনার ডেভেলপ করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলামই। যদি বুঝতে না পারেন একটু ব্যাক প্লে করে আরেকবার দেখে নেবেন ব্যাপারটা। আর আপনাকে যিনি ট্রিটিং ফিজিশিয়ান আছেন বা যার আন্ডারে আপনি চিকিৎসাধীন রয়েছেন, সেই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করার যে ফিচার্স বা সিমটমস যেগুলো আপনার মধ্যে ডেভেলপ করতে পারে এবং ডেভেলপ করলে আপনি কীভাবে চিনবেন, আপনি তো জানেন না, আপনি তো ডাক্তার নন,
তো আপনি তো বুঝতে পারবেন না যে জিনিসটা ডেভেলপ করছে। তো বুঝতে গেলে আপনাকে জানতে হবে, এবং সেই জিনিসটা আপনাকে জানাবে আপনার ট্রিটিং ফিজিশিয়ান বা আপনাকে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন। সুতরাং ডাক্তারবাবুর সাথে দেখা করবেন রোজার আগে। আপনার জন্য পার্সোনালাইজড কিছু যদি ট্রিটমেন্ট প্ল্যান উনি প্রয়োজন মনে করেন সেট করে দেবেন। ডায়েটারি অ্যাডভাইস যেটা আমি দিলাম সেটা, অথবা ডাক্তারবাবু হয়তো আপনাকে কিছু একটা ডায়েটারি অ্যাডভাইস দেবেন, সেটা জল বেশি করে খাওয়া। আচ্ছা, রাতের খাবার খুব বেশি খেয়ে ফেলবেন না, অ্যাডিকুয়েটলি খাবেন, খুব কমও না খুব বেশিও না, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে প্রয়োজনে রক্ত পরীক্ষা করাতে হবে, ঠিক আছে? ইনসুলিন যার চলে, যদি ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন তাহলে ইনসুলিন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া সিমটমস যেটা আমি আলোচনা করলাম সেটা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে হবে। এই হলো রমজান মাসের ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওভারঅল একটা মানে নিয়ম। এটাকে ফলো করলে দেখবেন যে রোজাটাও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ। যদি কিছু জানতে ইচ্ছে হয়, যদি কিছু বুঝতে ইচ্ছে হয়, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আবার এক্সপ্লেন করে দেবো। আর এরকমই আরও নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে আমার চ্যানেল বর্ধমান হেলথ হাব লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।